টার্মের লাস্ট চ্যাপ্টার কোড অফ কন্ডাক্ট। এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে ফর মিড টার্ম। সো এই চ্যাপ্টারে আমরা এই টপিকগুলো কভার করব। কোড অফ কন্ডাক্টটা আসলে কি, কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন কিভাবে হয়, কি কি কারণে হয়, এগুলোর বানানোর জন্য কোড অফ কন্ডাক্টটা ক্রিয়েট করার জন্য এইচআর এর রেসপন্সিবিলিটি কি, এন্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যখন আমরা ডিসিশন মেক করি সেই ডিসিশন মেকিং এ আপনার কি কি কারণে ডিসিশন মেকিং এ প্রবলেম হয়, হ্যাঁ। আর লয়ালটি সম্পর্কে পড়ব, কোড অফ এথিক্স ইন ইঞ্জিনিয়ারিং এন্ড স্টেপ 6 ভায়োলেটস কোড অফ কন্ডাক্ট, মানে কোড অফ কন্ডাক্ট যারা ভায়োলেট করে বা যারা ভঙ্গ করে তাদের কি শাস্তি কি হওয়া উচিত। আচ্ছা, সো দেখেন কন্ডাক্টটা অ্যাকচুয়ালি কি, কন্ডাক্ট হচ্ছে বিহেভিয়ার of a person in in a particular scenario. আপনি একটা প্লেসে, পার্টিকুলার প্লেস অর পার্টিকুলার সিচুয়েশনে কিরকম বিহেভ করছেন এইটাকে বলা হচ্ছে কি কন্ডাক্ট, রাইট। সো কন্ডাক্টটা কি এটা তো বুঝতে পারছি, ক্লিয়ার। কন্ডাক্ট হচ্ছে আপনার দ্য ওয়ে উই বিহেভ ইন আ পার্টিকুলার সিচুয়েশন। তাহলে কোড অফ কন্ডাক্ট কি, কোড, কোড মিন্স rules, right? Rules or policies. তার মানে আমাদের বিহেভিয়ারের ওয়েটা কোন কোন পলিসির আন্ডারে পড়তে পারে সেগুলোকে বলছি কি কোড অফ কন্ডাক্ট। আচ্ছা, সো a code of conduct sometimes called a code of ethics as well is a management tool for setting out an organization's values, responsibilities and ethical obligations. Okay? Code of conduct actually provides employees guidance for handling difficult ethical situations related to the business. ঠিক আছে, তার মানে যখন আমরা এরকম কোনো ethical সিনারিও বা এথিক্যাল ডিলেমা যখন হয় তখন কি করি, ডিসিশনগুলো মেক করার জন্য গাইডলাইন ফলো করি না, গাইডলাইনটা আবার চেক করতে হয়। সো এই গাইডলাইনগুলো প্রোভাইড করে কে, কোড অফ কন্ডাক্ট। ঠিক আছে, সো প্রত্যেকটা অর্গানাইজেশনের প্রত্যেকটা বিজনেসের একটা ডিফারেন্ট পলিসি থাকে, তাই না। সো এই পলিসিগুলো কিভাবে মেক করতে হবে, পলিসিগুলো কিরকম হওয়া উচিত সেটা নিয়েই বেসিক্যালি আমাদের চ্যাপ্টারটা, এবং পলিসিগুলো যদি ব্রেক করে কেউ তাহলে কি হওয়া উচিত। ওকে, আচ্ছা আমার মনে হয় এটা একটু স্লাইডে ফোকাস করে। আচ্ছা, সো বিজনেসেস ডেভেলপ देयर ওন বেসড অন দ্য কোর ভ্যালুস। অবশ্যই কি থাকবে, আপনার কোর ভ্যালুস গুলোকে ফোকাস করতে হবে যখন আপনি ডেভেলপ করছেন আপনার কোর্স। এন্ড নান অফ দ্য কোডস আর সেম, তার মানে একটা কোড আরেকটা কোডের সাথে কখনোই মিলবে না, মানে সেম হবে না। অ্যাটলিস্ট হ্যাঁ, সিমিলারিটিস অবশ্যই থাকতে পারে, যে একটা কোডের সাথে আরেকটা কোডের রিলেশন থাকতে পারে, বাট সেম হবে না। ঠিক আছে, to be truly effective the code of conduct must be embedded in the business so employees know how it applies to them.
অবশ্যই আপনার অর্গানাইজেশনে, আপনার বিজনেসে, আপনার কাজে ইফেক্টিভনেস আনার জন্য অবশ্যই কি করতে হবে? কোড অফ কন্ডাক্ট গুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, শুধু পলিসি থাকলেই হবে না, পলিসি গুলোকে কি করতে হবে? ইমপ্লিমেন্টেড করতে হবে, সো দ্যাট আপনার এমপ্লয়িজ গুলো জানে বা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আপনার অর্গানাইজেশনে কিভাবে বিহেভ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা বড় প্রবলেম। প্রত্যেকটা অর্গানাইজেশনে কোড অফ কন্ডাক্ট থাকে ঠিকই, বাট many organizations doesn't follow them, doesn't apply them, okay? So that's a problem. मैम এটা লেকচার 6 হবে না? কত লাগবে থাকছে? মানে ওটা তো আমরা সিনারিও বলছিল have any lecture and we didn't have any recording, that is why I just skipped that. So দেখেন, as per engineering কি থাকতেছে কোড অফ কন্ডাক্ট থেকে, তাহলে কি বলতে পারি আমরা? আউটলাইন্স দ্য প্রফেশনাল বিহেভিয়ার্স এন্ড স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড অফ ইঞ্জিনিয়ার্স। মানে ইঞ্জিনিয়ার্স এর পক্ষ থেকে যে আউটলাইন গুলো দেয়া থাকে, প্রফেশনাল আউটলাইন, সেগুলোকে বলা হচ্ছে কি? কোড অফ কন্ডাক্ট। কোড অফ কন্ডাক্ট গুলো আপনার কোন অ্যাসপেক্ট গুলোকে নিয়ে আপনার বানানো উচিত? আপনার প্রফেশনাল ইন্টিগ্রিটি, respectful collaboration and transparency and honesty. Okay, ensures that engineers maintain the highest level of professionalism and in their work. Okay, same জিনিসই আমরা প্রথমে কি বিজনেস পার্সপেক্টিভে দেখলাম, এটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স এর পার্সপেক্টিভ। সেম violations বলতে কি বোঝাচ্ছে? violate করা, তার মানে কি? an act that violates the rules written in the code of conduct. code of conduct এ যে রুলগুলো লেখা আছে, সেই রুলের বিরুদ্ধে কোনো কাজ করাকেই বলা হচ্ছে কি? code of conduct violations. কোড অফ কন্ডাক্টে এটা বলা যায় যে ইঞ্জিনিয়ারদের দ্বারা দেওয়া টার্মস এন্ড কন্ডিশন কত কিছু আমার কাছে ইঞ্জিনিয়ার্স যদি আপনার প্রফেশন, মানে আপনার যদি অর্গানাইজেশন হচ্ছে ইঞ্জিনিয়ার্সদের জন্য হয়, তাহলে ইঞ্জিনিয়ার্সদের দেয়া হবে। মানে আপনার অর্গানাইজেশনের দেয়া যে পলিসিগুলো, এগুলোকেই বলা হচ্ছে কোড অফ। এখানে তো ভ্যারি করে, যেমন হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আইবি দেয় কোড অফ কন্ডাক্ট, বাইরের দেশের ক্ষেত্রে আলাদা দেয়। মেকানিক্যালের ক্ষেত্রে ওদের একটা অ্যাসোসিয়েশন ডিফারেন্ট আছে, অ্যাসোসিয়েশন ডিফারেন্ট সেক্টরের জন্য ডিফারেন্ট কিন্তু কোর্স আছে। ঠিক আছে, আমাদের এখানে যেমন সকল ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোড অফ কন্ডাক্ট গুলো সেম। হ্যাঁ, ডিফারেন্ট অর্গানাইজেশন আবার দেখবেন কিছু চেঞ্জ করে। ঠিক আছে, আপনি দেখবেন যে ইউনিভার্সিটির যে কোর্সগুলো, এটা কোথা থেকে আসে? ইউজিসি থেকে আসে, তাই না? সেগুলো আমাদের কি মেইনটেইন করতেই হয়। বাট in terms of University of Scholars, we have some additional codes, তাই না? additional কিছু policies থাকে, রাইট? যেগুলো আমাদের এই ইউনিভার্সিটিতে থাকতে হলে সেগুলো মেইনটেইন করতে হয়, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, তো ভায়োলেশনটা হচ্ছে এই রিটেন কোডগুলোর বিরুদ্ধে যদি আমরা কোনো কাজ করি, তাহলে সেটা হয়ে যাবে কি? ভায়োলেশন। Steps on how to create code of conduct. কিভাবে code of conduct আপনি create করবেন? First of all, we need to review sample codes for ethics that companies in the similar business use. তার মানে আপনি যে বিজনেসে রান করতে চাচ্ছেন, আপনার সিমিলার বিজনেস বাকিগুলো দেখতে হবে, লুক আফটার করতে হবে যে তারা কি কোর্স গুলো ফলো করছে, সেটা আগে রিভিউ করতে হবে, রাইট? এরপরে আপনি নিজের মতো করে একটা ক্রিয়েট করবেন।
দেখে এরপরে আমরা নিজেরা সেটা থেকে আরো বেটার কিছু করা যায় কিনা এটা নিয়ে চিন্তা করি, রাইট? সো ফার্স্ট অফ অল উই নিড টু review other documents related to your business, including the firm's mission statement and any specific policies new hires receive as part of their orientation. দেখেন, যখন আপনার কোড অফ কন্ডাক্ট আপনি মেক করছেন তখন অবশ্যই কি করতে হবে, আপনার বিজনেস রিলেটেড আদার যত ডকুমেন্ট আছে সেগুলো রিভিউ করতে হবে, ইনক্লুডিং ফার্মস মিশন স্টেটমেন্ট। আপনার ফার্মের একটা মিশন ভিশন আছে, তাই না? সেই মিশন স্টেটমেন্টের বাইরে কিন্তু আপনার চলে যাওয়া যাবে না। সো সেটা সবার আগে মাথায় রাখতে হবে। অ্যান্ড আপনার যদি এমন কোনো স্পেসিফিক পলিসি থাকে যেটা যখন আপনি নতুন কোনো এমপ্লয়ি হায়ার করছেন তাদের ওরিয়েন্টেশনে সেগুলো স্পেসিফিক্যালি আপনার মেনশন করার মতো কোনো পলিসি আছে কিনা সেটার উপরেও রিভিউ করতে হবে। কারণ আপনি যখন এমপ্লয়ি হায়ার করছেন ওরিয়েন্টেশনে কি করি আমরা, কিন্তু পুরো কোড অনেক থাকতে পারে, অনেক পলিসিস থাকতে পারে। সব কি আপনি বর্ণনা করেন? সব বর্ণনা করেন না। কোনগুলো বর্ণনা করেন? যেগুলো খুবই ইম্পর্টেন্ট, মোস্ট স্পেসিফিক কিছু রুলস থাকে যেগুলো আপনি ওরিয়েন্টেশনে ফোকাসিং পয়েন্টে রাখেন, সেটা বলা হয়েছে, হ্যাঁ, যে সেগুলোকে রিভিউ করতে হবে। আচ্ছা, think about the ethical dilemmas that face not only your company but also the competitors as well. বুঝতে পারছেন এটা একটা? আচ্ছা, these ethical issues vary by industry and it is important to directly address them in the company's code of ethics. বুঝছি? আচ্ছা, solicit input from employees when you create the code of ethics. So আপনি কি করবেন, যখন আপনি code of ethics টা ক্রিয়েট করছেন তখন কি করতে হবে আপনার? সলিসিটটা মানে আপনার হচ্ছে কনসিডারেশনে আনা আর কি, ঠিক আছে? দ্যাট মিন্স হচ্ছে আপনার এমপ্লয়িজদের কাছ থেকে কোনো সাজেশন থাকলে বা যখন আপনি কোড অফ এথিক্সটা বানাচ্ছেন, ক্রিয়েট করছেন, তখন সেটাও আপনার মানে কনসিডারেশনে রাখতে পারেন। ম্যাম এটা আমাদের সাজেশনের কাজ ছিল। এখন আসেন এইচআর এর কি কি রেসপন্সিবিলিটি আছে। সো এখন যে কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা তো এইচআর ডিপার্টমেন্টে থাকবো না, তাহলে এইচআর এর রেসপন্সিবিলিটি আমরা জেনে কি করব? আপনারা এইচআর ডিপার্টমেন্টে থাকবেন না, আপনাদের অর্গানাইজেশন থাকবে, সেখানে তো এইচআর ডিপার্টমেন্ট থাকবে, তাই না? সো সেই এইচআর ডিপার্টমেন্টকে আপনার মেইনটেইন করতে হবে। সো তাদের রেসপন্সিবিলিটি যদি আপনি না জানেন তাহলে তো আপনি মেইনটেইন করতে পারবেন না, রাইট? আচ্ছা, তাহলে দেখেন একটা এইচআর ডিপার্টমেন্ট যে কোনো অর্গানাইজেশন, সেটা যে অর্গানাইজেশনই হোক না কেন, হ্যাঁ, সফটওয়্যার ফার্ম হোক, যে কোনো ইন্ডাস্ট্রি হোক, আপনার কি লাগবে? একটা এইচআর ডিপার্টমেন্ট মাস্ট লাগবে, মানে মোস্ট ক্রুশিয়াল ডিপার্টমেন্ট, তাই না? যেখানে ঝামেলা হলে অ্যাকচুয়ালি পুরো ইন্ডাস্ট্রিতেই ঝামেলা হবে। সো এইচআর ডিপার্টমেন্টের যে রেসপন্সিবিলিটিগুলো সেগুলো ঠিকঠাক মতো মেইনটেইন হচ্ছে কিনা এটা কিন্তু আপনার এনশিওর করা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সো দেখেন, these professionals must adhere to the highest standard of personal and professional conduct to faithfully carry out their responsibilities, gain the respect of management and employees, and ensure the company is in
অবশ্যই আপনার কোম্পানির যে কোডগুলো আছে বা কোম্পানি যে রুলস রেগুলেশনে চলছে, যে এমপ্লয়িজ গুলো আছে, মানে যা কিছুই হচ্ছে না কেন সবকিছু কি করতে হবে আপনার লয়ের বাইরে যেন চলে না যায়, লয়ের মধ্যেই যেন থাকে। আপনার ওভারঅল গভর্নমেন্ট বা আমাদের এখানে ধরেন যে আপনি একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বা একটা ফার্ম দিবেন, হ্যাঁ, তাহলে কি করতে হবে আইবি থেকে যে আপনার পলিসিস গুলো দেয়া আছে সেগুলো কি আপনার মাস্ট মেইনটেইন করতেই হবে, রাইট? সো সেগুলোর আন্ডারে যেন সবকিছু থাকে এটা আপনার এনশিওর করতে হবে। সেটা কারা এনশিওর করবে? এইচআর থেকে এনশিওর করবে। এটার রেসপন্সিবিলিটি হচ্ছে কার? এইচআর। ওকে, আচ্ছা, they should carry their responsibilities with accountability, fairness, integrity and professional development. আচ্ছা, HR should clearly communicate expectations through orientation. Okay, আচ্ছা, HR should give employees copies or access to COC মানে হচ্ছে code of conduct এর short form আর কি। আচ্ছা, এখন দেখেন নট অনলি দ্য HR, এখানে একটা নোট দেয়া আছে যে শুধু এগুলো HR এরই হচ্ছে আপনার ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস না, সুপারভাইজার যারা থাকবেন তারাও রেসপন্সিবল থাকবে ফর মনিটরিং এমপ্লয়িজ কন্ডাক্ট and for providing honest and timely feedback when an employee fail to meet expectations. Okay? সুপারভাইজারটা কি এইচআর ম্যানেজার এগুলোর মতো কোনো আলাদা একটা পদ নাকি? না না, সুপারভাইজার বলতে বোঝাচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড থাকে না, সুপারভাইজার থাকে, তাদের রেসপন্সিবিলিটি কি তার আন্ডারে যারা আছে তাদের কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা, তারা এক্সপেকটেশনগুলো ফুলফিল করছে কিনা এগুলো লুক আফটার করা, তাই না? এটা তো শুধু এইচআর এর উপরে দিয়ে দিতে হবে না, প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে যারা সুপারভাইজার আছে বা যারা হেড আছে ডিপার্টমেন্টে তাদের দায়িত্ব এটা, তাই না? ম্যাম এইচআর এর কাজ তুমি হলো লোক নিয়োগ দেওয়া আর হলো বেতন প্রোভাইড করা, এরকম কিছু। হ্যাঁ, বেতনটা যে প্রোভাইড করবে, এইচআর এর কাজ শুধু নিয়োগ দেয়া এবং বেতন প্রোভাইড করা না, ঠিক আছে? মানে হ্যাঁ, রিসোর্সও করা ম্যানেজমেন্ট। এইচআর এর ডিউটিটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার, হ্যাঁ অবশ্যই কি আপনার রিক্রুটমেন্টের পলিসিগুলো এইচআর থেকে আসে, বাট যখন আপনি রিক্রুট করছেন, হায়ার যে করছেন, কাদেরকে হায়ার করছেন এটাও কারা ডিসাইড করবে, হয়তো বা আপনার ডিপার্টমেন্ট হেড সাজেস্ট করবে, বাট ফাইনাল আপনার অ্যাকসেপ্টেন্স আসে কিন্তু এইচআর থেকে, রাইট? আপনি লেটারটা কিন্তু এইচআর থেকে পান। সো পলিসিস গুলো সেট করে কারা? এইচআর। পলিসিস চেঞ্জ করার অথরিটিও কিন্তু এইচআর এর থাকে, ঠিক আছে? সো কোনো এমপ্লয়ি যদি কোনো একটা কোডের ভায়োলেশন করে তাহলে সেটার এগেইনস্টে গিয়ে কোনো অ্যাকশন নেয়ার অথরিটিও কার থাকে? এইচআর এর থাকে। ওকে, এজন্য এইচআর ডিপার্টমেন্টকে, এইচআর মানে কি? হিউম্যান রিসোর্স, তাই না? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তারা কিন্তু আপনার হচ্ছে কি করে? টাকা প্রোভাইড দেখানো হয় না, তারা হচ্ছে মোস্ট পাওয়ারফুল জি ম্যাম অফ এনি কোম্পানি। এই জন্য দেখবেন যারা বিবিএ করে ম্যাক্সিমাম মেজর হয় ফিনান্স এন্ড ব্যাংকিং এ আগে করতো, এখন এইচআর এ পড়ে, ঠিক আছে? আগে কিন্তু ফিনান্স এন্ড ব্যাংকিং এর অনেক ডিমান্ড ছিল যে ব্যাংকে ঢুকতে, এখন আলটিমেটলি মানে সবকিছু এইচআর রিলেটেড হয়ে গেছে। এইচআর এর তো ম্যানেজ করতে কেউ টাকা মানে নিয়ে গেলে এইচআর এর জি ম্যাম, এইচআর এর উদ্দেশ্যটা একটু হ্যাঁ, যেমন কোম্পানি মনে করেন এইচআর হচ্ছে এইচআর যেমন পাওয়ারফুল, এইচআর আবার সবকিছুর জন্য রেসপন্সিবল, ওদেরকে সবকিছুতেই কিন্তু হচ্ছে দে আর অ্যাকাউন্টেবল ফর এভরিথিং। আচ্ছা, এখন দেখেন যদি ভায়োলেট হয়, দেখেন এতক্ষণ কি ছিল? এইচআর এর যেটা বললেন যে এইচআর এর কি কি পাওয়ার আছে সেটা এতক্ষণ দেখলাম, তাই না? যে তারা সবকিছু ক্রিয়েট করছে, কোড অফ কন্ডাক্ট, ওরিয়েন্টেশনে কি কি হবে, এক্সপেকটেশন যদি ফুলফিল না হয় সেক্ষেত্রে এমপ্লয়িদের এগেইনস্টে বা হচ্ছে সেক্ষেত্রে এমপ্লয়ি
স্যাংশনস মানে কি বলেন তো? স্যাংশন মানে হচ্ছে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা দেয়া, তাই না? স্যাংশন মানে হচ্ছে নিষেধাজ্ঞা দেয়া অথবা হ্যাঁ নিষেধাজ্ঞা টু দ্য ভায়োলেশনস, অবশ্যই ভায়োলেশনের এগেইনস্টে যা অ্যাকশন নেওয়া দরকার সেটাও খুব দ্রুত নিতে হবে। আচ্ছা, এখন দেখেন conflict of factors that will affect decision directly connected with conflict of interest. যখনই আপনার ইন্টারেস্টের মধ্যে কনফ্লিকশন আসবে তখনই আপনার এই ডিসিশন মেকিং এ ঝামেলা হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, তো আপনার কি কি ফ্যাক্টরস আছে যেটা আপনার ডিসিশন গুলোকে এফেক্ট করতে পারে? The seriousness of the offense and the relationship to the employee's duties. যে ভায়োলেশনটা হচ্ছে বা হলো, যদি কোনো ভায়োলেশন হয় তাহলে সেটার সিরিয়াসনেস এন্ড দ্য রিলেশনশিপ টু দ্য এমপ্লয়িজ ডিউটিস, এমপ্লয়ির যে ডিউটি তার যে রেসপন্সিবিলিটি সেটার সাথে ভায়োলেশনের রিলেশনশিপটা কিরকম। ঠিক আছে, এটা কিন্তু একটা ফ্যাক্ট যখন আপনি ডিসিশন মেক করবেন, দ্যাট ক্যান এফেক্ট ইউর ডিসিশন, রাইট? আচ্ছা, দ্য এমপ্লয়িজ পজিশন অ্যান্ড লেভেল অফ রেসপন্সিবিলিটি, এমপ্লয়ির পজিশনটা কি অ্যান্ড সেই পজিশন থেকে তার রেসপন্সিবিলিটি গুলো কতটুকু। লেটস সে আপনি দেখছেন যে আপনার ডিপার্টমেন্টে একটা ডিসিশন মেক করা উচিত, হ্যাঁ, চেঞ্জ আনা উচিত কিছু একটা, কিন্তু আপনি ওই পজিশনে নাই যে আপনি ওই ডিসিশনটা মেক করতে পারবেন বা আপনার অথরিটি আছে, তাহলে কি হবে? আপনার মধ্যে যেই মানে ব্যাপারটা যেটা আপনার মনে হলো যে ডিসিশন একটা মেক করা উচিত বাট আপনি কিন্তু করছেন না, আপনি ডিসিশনটা নিচ্ছেন না, তাহলে কি এই ব্যাপারটা আপনার পজিশনের আপনার রেসপন্সিবিলিটি কি করলো? আপনার ডিসিশনে এফেক্ট করলো না? বুঝতে পারছেন? আচ্ছা, দ্য এমপ্লয়িজ পাস্ট ডিসিপ্লিনারি রেকর্ড, আপনার ডিসিপ্লিনারি রেকর্ড, পাস্ট ডিসিপ্লিনারি রেকর্ডসও হচ্ছে এখানে এফেক্ট করবে আপনার ডিসিশন মেকিংয়ে, বা ডিসিশন কোনো কিছু আপনি মেক করলে বা সাজেস্ট করলে সেটার অ্যাকসেপ্টেন্সে হচ্ছে আপনার পাস্ট ডিসিপ্লিনারি রেকর্ডটা এফেক্ট ফেলবে। বুঝতে পারছেন? আপনার ডিসিপ্লিনারি রেকর্ড যদি ভালো থাকে তাহলে কি হবে? আপনার সাজেশনটা অ্যাকসেপ্টেন্স পাবে, যদি ভালো না থাকে তাহলে অ্যাকসেপ্টেন্স পাবে না। আপনার ডিসিপ্লিনারি রেকর্ড যদি খারাপ থাকে আপনার ডিসিশনটাও মোস্ট অফ দ্য কেসেস খারাপই হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এমপ্লয়িজ পাস্ট ওয়ার্ক রেকর্ড এন্ড ইয়ার্স অফ সার্ভিস, আপনার এক্সপেরিয়েন্স অবশ্যই ম্যাটার করে এন্ড আপনার পাস্ট ওয়ার্ক রেকর্ড কিরকম সেটাও ম্যাটার করে। আচ্ছা, the effect of the offense on the supervisor's confidence in the employee, মানে আপনার যে সুপারভাইজার তার আন্ডারে যে এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ির উপরে কনফিডেন্স কতটুকু সেটাও কিন্তু আপনার তার ডিসিশনে এফেক্ট ফেলবে, রাইট? কতটুকু প্রিয় তার এমপ্লয়ি তার কাছে, সে একটা অফেন্সিভ কাজ করে ফেলেছে, এখন সেই ক্ষেত্রে ডিসিশন কি নিবে সুপারভাইজার এটা কিন্তু তার কনফিডেন্সের সাথে রিলেট করছে। বুঝতে পারছি? আচ্ছা, the consistency of the penalty with that imposed on other employees, আচ্ছা, the consistency of the penalty with that imposed on other employees,
বুঝতে পারতেছেন কি? সো এটা আদার এমপ্লয়ীদের উপরে কিরকম এফেক্ট ফেলবে সেটাও আপনার ডিসিশন মেকিং এ কিন্তু এখানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। The clarity with which the employee was placed on notice. Okay? The potential for rehabilitation. বুঝতে পারছেন? মানে সে অ্যাকচুয়ালি রিহ্যাবিলিটেশনের যোগ্য কিনা, পটেনশিয়াল কিনা, পটেনশিয়াল হলে আপনি তাকে সেটা দিবেন, না হলে কি করবেন, বের করে দিবেন, রাইট? এরকম কিছু একটা। সো ডিসিশনে কিন্তু এটা ইফেক্ট ফেলছে। এনি মিটিগেটিং সার্কামস্ট্যান্সেস মানে প্রভোকেশন বাই আদার্স, আদার্স অন্যান্য কোনো এমপ্লয়ি দ্বারা সে প্রভোকেটেড কিনা সেটাও আপনার বুঝতে হবে, রাইট? ডিসিশনে এফেক্ট ফেলবে। সো এই জিনিসগুলো মনে হচ্ছে অনেক নর্মাল, বাট যখন আমরা ডিসিশন মেক করি তখন কিন্তু এগুলো আমাদের মাথায় থাকে না। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে, আমরা জানি না জন্য আমাদের মাথায় সবগুলো থাকে না, ঠিক আছে? সো যেই ডিসিশন, কারণ আপনার একটা ডিসিশন অনেকগুলো লাইফকে এফেক্ট করতে পারে, সো আপনার এই জিনিসগুলো খুবই সেন্সিবল, মানে সেন্সিটিভিটি মেইনটেইন করে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এন্ড লয়ালটি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বললাম। আচ্ছা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে যখন আপনার নিজস্ব মানে ইন্টারেস্টের মধ্যে, মানে নিজের কি বলবো, যখন আপনি নিজের লাভ এবং অর্গানাইজেশনের লাভ এই দুটার মধ্যে যখন কনফ্লিক্ট করবে, এটাকে বলা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এখন এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট গুলো কখন কখন অ্যারাইজ হয়? Arises when an engineer's personal interest could compromise their professional judgments, right? If have financial interest might affect their objectivity. যদি আপনার ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট থাকে তাহলে আপনার মেইন যে অবজেক্টিভ সেটা আপনি ফুলফিল নাও করতে পারেন, রাইট? আচ্ছা, আবারও ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টটা চলে আসছে, এটা একটা সেফটি। পার্সোনাল রিলেশনশিপ, আপনার একজন এমপ্লয়ির সাথে খাতির আছে, আপনি তাকে ফেভার করছেন, বাট সেটা অ্যাকচুয়ালি রাইট না। এমপ্লয়ার্স ইন্টারেস্ট, আপনার সাথে আপনার সুপারভাইজারের কিরকম সম্পর্ক, বুঝতে পারছেন? লয়ালটি, লয়ালটি আমরা জানি, সো এখানে বলার কিছু নাই নাকি? আমরা কি লয়াল টুয়ার্ডস আপনাদের প্রফেশন? এখন কি আপনাদের প্রফেশন হচ্ছে আপনারা স্টুডেন্ট, রাইট? সো আপনারা কি সবাই অ্যাকচুয়ালি 100% লয়াল টু ইওর প্রফেশন? এটা লয়াল করি সবথেকে বেশি 100%। মানে এটাও কি বলতে পারবেন 50% লয়াল আপনারা? এর জন্য তো সেই ক্লাস আসছে। জি, ক্লাসে আসছে, এই তো মেলা আসতাম। আচ্ছা, না লয়ালটি, হ্যাঁ ঠিক আছে, মানে লয়াল জন্য আপনারা ক্লাসে আসছেন না, আপনারা আসতেন না। আচ্ছা, আপনি দেখেন একটা ব্যাপার, আপনি হচ্ছে আপনার প্রফেশনের প্রতি লয়ালটি শো করবেন কখন? যখন আপনার পার্সোনাল ইন্টারেস্টের বাইরে গিয়ে আপনি অর্গানাইজেশনের জন্য কিছু করার একটা সুযোগ আসবে বা ওরকম সিচুয়েশন আসবে, তখন আপনার লয়ালটিটা বোঝা যাবে, ঠিক আছে? এটা তো আপনার ডেইলি মানে ডিউটি, ক্লাসে আসাটা, এটা আপনার করতেই হবে, রাইট? এখন এই ক্লাসে আসার বাইরে যে এক্সট্রা একটা ক্লাস, হ্যাঁ, বা এক্সট্রা একটা হচ্ছে ভলান্টিয়ারি ওয়ার্ক করতে পারে, যেটা আপনার কাজের সাথে রিলেটেড না বা এক্সট্রা একটা কিছু করছেন, তখন আপনার লয়ালিটিটা বোঝা যাবে যে আপনি সেই কাজটা লয়ালিটি প্রুফ করার জন্য করছেন কিনা, বুঝতে পারছেন? এই যে prioritizing the interest of the employer or the client.
অবশ্যই প্রায়োরিটি দিচ্ছেন কার ইন্টারেস্টকে, আপনার এমপ্লয়ার, যে আপনার সুপারভাইজার বা আপনার অর্গানাইজেশনও আপনার এমপ্লয়ার বলতে পারেন, রাইট? সো আপনার অর্গানাইজেশনকে প্রায়োরিটি দিচ্ছেন বা অথবা আপনার ক্লায়েন্টকে প্রায়োরিটি দিচ্ছেন, তখন আপনি লয়ালটি শো করছেন। Even if it means making tough decisions that might not align with personal preferences. আপনার পার্সোনাল প্রেফারেন্সের সাথে এটা সাদৃশ্যপূর্ণ নাও হতে পারে, বাট আপনি সেটার বাইরে গিয়েও এরকম কোনো ডিসিশন মেক করছেন। কেন মেক করছেন? আপনার প্রফেশনালিজম শো করার জন্য, আপনার অর্গানাইজেশনের ইন্টারেস্টের জন্য।